শুধু দর্শকরা, ঈশান বাংলার ইভিনিং শোতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। দর্শকরা, আপনারা জানেন যে গত কয়েকদিন থেকে স্পা সেন্টার নিয়ে তোলপাড় গোটা রাজ্য, গোটা দেশ, শিলচরে বিশেষ করে, এবং প্রতিদিন। এবং আপনারা জানেন যে পরিজাত হোটেলে যে ঘটনাটা ঘটেছিল, রেস্টুরেন্টে স্পা সেন্টারের আড়ালে ব্যবসা চলছিল, এবং তারপর আমরা দেখলাম যে ইনক্লুডের একটি বাড়িতে এটা চললো, গ্রেফতার করা হয়েছে 6 জনকে। তারপর আমরা গতকাল রাতে দেখলাম শিলচর শহরের প্রাণকেন্দ্র ডিসি অফিস থেকে মাত্র 75 মিটারের মধ্যে দুটি স্পা সেন্টার, ইম্পেরিয়াল মলের 26 মহিলাকে উদ্ধার করা হলো। এর মধ্যে এই সমস্ত কিছু ঘটনা নিয়ে শহরের সুশীল সমাজ উদ্বিগ্ন। তো আমরা আমাদের স্টুডিওতে এসেছেন আশ্বাস এনজিওর পক্ষ থেকে। এরা মহিলা সম্পর্কিত বিভিন্ন অপরাধ কিভাবে সমাজ থেকে নির্মূল করা যায় সেই বিষয়ে তারা কাজ করছেন। তো আমি পরিচয় করে দিই, আমার ডান দিকে আছেন অরুন্ধতী গুপ্ত, যিনি আশ্বাস এনজিওর একজন পদাধিকারী, এবং আমার বাঁ পাশে আছেন অলকা দেব, তিনি আশ্বাস এনজিওর, এবং তারা দুজনেই আমরা দেখেছি নারী সংক্রান্ত বিভিন্ন অপরাধের বিষয়ে তারা অগ্রণী ভূমিকা নিয়েছেন, এগুলো কিভাবে রোধ করা যায়। তো প্রথমে আমি অরুন্ধতীর কাছে জানতে চাইব, এই যে স্পা সেন্টারে যে গতকালের যে ঘটনাটা ঘটলো, এত বড় একটা ঘটনা ঘটছে, এটা কি পুলিশ বা ধরুন প্রশাসন কি আগে থেকে জানতো না, বা আপনার কি ধারণা? এটা দেখুন, পুলিশ যদি বলি জানতো না, তাহলে তো এটা পুলিশের জন্য লজ্জার ব্যাপার যদি বলে জানতো না। আমি নিউজ চ্যানেল থেকে কালকে যেটা শুনলাম, শিলচরের একটা নিউজ চ্যানেল থেকে, যে একজনের একটা স্পা সেন্টারের ট্রেড লাইসেন্স এক্সপায়ার করেছে 2025-এ, আর একটা স্পা সেন্টারের কোনো লাইসেন্সই নেই। তো এত বড় একটা ঘটনা, এটা যদি জানাজানি না হয়, তাহলে তো আমাদের শিলচরে যে কোনো উগ্রপন্থী এসে লুকিয়ে থাকবে, পুলিশ বলবে আমি জানিই না। তো এটা তো আমার মনে হয় এটা পুলিশেরই অনেক বড় ব্যর্থতা। আচ্ছা, এই যে সারা শহর জুড়ে এরকম তো আরো আছে, আমরা যেটা জানছি, আপনি তো সমাজের বিভিন্ন সমস্যা নিয়ে কাজ করছেন, বা মহিলাদের এই যে কেন এটা ইদানিং এত বেশি বাড়ছে কেন? কি কোনো আমরা শুধু আইনি ব্যাপার তো আছি, টাকা ইনকাম হচ্ছে, কেউ ব্যবসা করছে, এই যে কেন এইভাবে মহিলারা বা নতুন প্রজন্মের ছেলেমেয়েরা এইসব দিকে উৎসাহিত হচ্ছে, কারণটা? দেখুন, এটা আমার যা মনে হয়, কারণ আমি বিগত 2013 থেকে আমি হিউম্যান ট্রাফিকিং নিয়ে কাজ করছি। আমি অনেক মেয়েদেরকে রেস্কিউ করেছি বা অনেককে কাউন্সিলিং করেছি। তো এই ব্যাপারে আমি যতটুকু, এটার মধ্যে 2-3টা কারণ আছে। একটা যেটা সব থেকে বড় কারণ, সেটা হলো লাইফস্টাইল। আজকের দিনে মেয়েদের আইফোন চাই, 70-80 হাজার টাকা দামের মোবাইল চাই, 15-20 হাজার টাকার ড্রেস চাই, ওই ব্র্যান্ড চাই, সেই ব্র্যান্ড চাই, ওই যে একটা উচ্চ আকাঙ্ক্ষা। আমার মনে হয় এটা একটা, আর এখানে ইজি মানি আর্নের একটা ব্যাপার আছে। তো এটা একটা, আচ্ছা, তার মানে আপনি বলতে চাইছেন যে যেহেতু এই সমস্ত পেশাতে সহজভাবে আয় করার একটা উপায় থাকে, তাই অনেকেই এটার দিকে একটা কারণ। আরেকটা কারণ হয়, এটা আমরা অনেক পাই, ব্ল্যাকমেইলিং। আজকের দিনে সোশ্যাল মিডিয়া দিয়ে ব্ল্যাকমেইলিং প্রচুর হচ্ছে। যেমন আমি কারোর সাথে রিলেশন হলো, ফটো পাঠিয়ে দিলাম, ভিডিও পাঠিয়ে দিলাম, এইরকম ব্ল্যাকমেইল করে। এই ধরনের ব্যবসাতেও অনেক মেয়েরা যে শুধু নিজের ইচ্ছাতে আসে তা নয়, অনেক সময় ব্ল্যাকমেইল হয়েও মেয়েরা আসে। এটা একটা রিজন। এবং তৃতীয় যেটা রিজন হলো, সেটা হলো আনএমপ্লয়মেন্টের জন্য হচ্ছে না। তো ঠিক আছে, চলো এখানে চলে যাই, করে নিলাম। যেমন আমি আজকে থানাতে গিয়েছিলাম, এবং যতটুকু জেনেছি এখানে ম্যাক্সিমাম বাইরের বলতে আপার আসামের মেয়েরা আছে, তো লোয়ার আসামের মেয়েরা আছে। তো ওরা হয়তো বা ভাবছে যে আমি শিলচরে সেই ব্যবসাটা করছি, জানছে না, বাড়িতে হয়তো বলছে আমি চাকরি করছি, শিলচর কি হয়তো বাইরে চলে গেল। হ্যাঁ, বাইরে চলে গেল। এখানে অরুন্ধতী যে 3-4টা প্রশ্ন কেনেছে, এখানে সামনে এনেছেন। আমরা দেখলাম যে প্রথম যেটা তিনি বলতে চাইছেন যে একটা ইজি আর্নিং এর বিষয় রয়েছে, 2 নম্বর তিনি বলতে চাইছেন যে ব্ল্যাকমেইল একটা বিষয় রয়েছে, 3 নম্বর হলে কি আনএমপ্লয়মেন্ট, এই যে যুব সমাজে যে একটা বেকারত্ব, যেটা এটাতে দেখা যাচ্ছে এখানে গেলে একটা হয়ে যাচ্ছে কিছু। তো এটা একটা গুরুত্বপূর্ণ কথা বলেছে অরুন্ধতী। একবার আমি যাবো অলকার কাছে। তো অলকা, গতকালের যে ঘটনাটা ঘটলো, তারপরে আমরা ফেসবুকে দেখলাম অনেকেই বলছেন যে নতুন প্রজন্ম হতে প্রভাবিত হবে। নতুন প্রজন্ম কিভাবে প্রভাবিত হতে পারে এই বিষয় থেকে আমরা বুঝতে পারছি। তো নতুন প্রজন্ম এই বিষয়গুলো থেকে নতুন প্রজন্মকে আটকাবার কোনো উপায় কি আপনার কাছে জানা আছে? আটকানো এমন কিছু ব্যাপার না, সবকিছু নিজেদের মধ্যে। আর আমি বলবো এখানে নতুন প্রজন্ম থেকে যারা মানে বয়স্ক, মিডিল বয়স্ক, এই ব্যবসা এরাই এই সেন্টার চালিয়ে যাচ্ছে। আমি নতুন প্রজন্মকে বলবো না ওরা। আর এখন নতুন প্রজন্ম শুধু এই দিকে না, তো আজকাল মানে আমাদের শিলচর টাউনে এত ড্রাগসের একটা মানে
চলছে, মানে বাচ্চাদেরকে কোন দিক দিয়ে আটকানো যাবে, সবথেকে বড় সমস্যা ড্রাগসের জন্য একটা আমাদের বাচ্চারা সব মানে নতুন পর্যায়ে বাচ্চাগুলো একটু জর্জরিত। আর আমি বলবো এই যে ক্যাটাগরি যেটা স্পা সেন্টারে, আমি মনে করি বাচ্চাদের থেকে যেটা মিডিল বয়স ওরাই এখানে যাওয়া আসা করে। আমরা দেখুন রেস্কিউ নিয়েও আমাদের আশ্বাস থেকে অনেক কাজ করা হয়। দেখা যাচ্ছে বেশিরভাগ নাবালিকা মেয়েকে উদ্ধার করা হ্যাঁ, হচ্ছে, এটা এই হচ্ছে। নাবালিকা মেয়েরা এটাতে ইনভলভ কেন, মানে এই কাজটা এইদের দিকে দিয়ে চালানোটা খুব ভালো হয়। আর আমি যেগুলি জানি এইগুলি সেন্টারে মেয়েদেরকে বাইরে থেকে আনা হয়, বেশিরভাগ মিজোরাম বা বাইরে আপার আসামের থেকে মেয়েগুলি আনা হয়। আমাদের লোকের থাকে না, বা বাঙালি মেয়েরা খুবই কম থাকে। বাঙালি মেয়েরা হয়তো অন্যদিকে যেরকম লিঙ্ক রোড ঘরের ব্যবসাটা যেরকম মেয়েরা যেরকম আমার লোকের মেয়েরা, কিন্তু আমি জানি যে এই প্রজন্মের বাচ্চা মেয়েরাই স্পাতে ইনভলভ। কিন্তু এটা একটা মানে কি বলবো, এটা হলো ঘরের গার্জিয়ানদের উপরে কিছু দায়িত্ব। ওরা যদি নিজের ঘরে বাচ্চাদেরকে এর উপরে চালানো যায়, ওরা কোথায় যাচ্ছে কি করছে, এটা গার্জিয়ানদের উপরে কিছু। আচ্ছা, তার মানে অভিভাবকদের উপর অনেক কিছু নির্ভর করছে, কিন্তু মোবাইলের ভূমিকাটা কি এই ক্ষেত্রে? আপনার কি মনে হয় মোবাইলের ভূমিকাটা কি? মোবাইলের ভূমিকা সব থেকে বেশি। মোবাইলের মানে দিন দিন যত আধুনিকে আপডেট হচ্ছে, আমাদের দেশের নোংরা কাজগুলোই বাড়ছে। স্বাভাবিক মোবাইলের ভালো আছে খারাপও আছে। ভালো দিক দিয়ে দেখলে অনেক কিছু ভালো আছে, এখন খারাপ দিক দিয়ে দেখলে অনেক কিছু খারাপ হয়েছে। এখন দেখুন মানুষরা যেটা শর্টকাটে, যেটা খারাপের দিকে রাস্তাটা পাতানি, তো মানুষের সহজটাই মানে খারাপ দিকেই মানুষ এগিয়ে যায়। দর্শকরা, আমরা এবার অরুন্ধতির কাছে যাব, এবং এই যে বিষয়, এবং শহরে আরো অনেকগুলো জায়গায় এরকম চলছে। তো আমরা অনেক জায়গায় জানিও হয়তো, কিন্তু আমরা যারা সাধারণ মানুষ যারা আছি, আমরা যখন আজকে আমরা টক শোতে আপনি এসছেন বা আমিও বড় বড় কথা বলছি, কিন্তু আমরা যখন জানি একটা জায়গায় হচ্ছে, যেমন এখন অনেক জায়গায় হচ্ছে আমরা জানি, কিন্তু আমরা কেন সেটা পুলিশকে জানাই না, বা আমরা কেন সেটা প্রতিরোধ করতে যাই না? এর কারণটা কি? আমরাও কি দায়ী নই পরোক্ষভাবে? 100বার আমরা দায়ী, আমরা সবাই দায়ী। এবং আমি গত যে ঘটনাটা ঘটেছে এটার জন্য আমি মল কর্তৃপক্ষকে দায়ী করছি। কারণ মলে নিশ্চয়ই একটা কমিটি আছে, মলে এই ধরনের ব্যবসা চলছে, কমিটি কি জানে না? ওরা তো এটা দায় অস্বীকার করতে পারবে না যে আমরা এটা জানি না। দ্বিতীয়ত, যিনি ঘর ভাড়াটা দিয়েছেন তিনিও সেই দায় থেকে মুক্তি পাবেন না যে আমি ঘর ভাড়া দিলাম, আমি কি টেরোরিস্টকে ঘর ভাড়া দিলাম না কাকে ঘর ভাড়া আইন কি বলছে? ধরুন আমি ঘর ভাড়া দিলাম, আমার তো দেখার কথা নয় আমার বলে কে কি করছে। আইন এখানে কি আমি বলছে? যদিও আইনের মানুষ নই, আইন সম্বন্ধে এতটা জানি না, তারপরেও যতটুকু আজকে সকাল থেকে এটা নিয়ে নাড়াচাড়া করছি, যতটুকু আমি জেনেছি যে এটা পানিশেবল অফেন্স। আমি মানে যতটুকু ধরুন জেনেছি। আমি একটা ঘর ভাড়া দিচ্ছি, হ্যাঁ, আমি বললাম না আমি জানি না কি হচ্ছে, এখানে হয়তো টেরোরিস্ট থাকতে পারে, এখানে একটা ড্রাগসের চক্র, আমারও জানতে হবে এই জিনিসটা। আমার জানতে হবে। তার মালিক, এবং ঘরের মালিকও দায়বদ্ধ হ্যাঁ, থাকে। এবং আশেপাশের যে দোকানগুলো আছে, একটা ওই মলে যে স্পা যে জায়গা আছে, পাশে দোকান আছে, বার আছে, এটার আশেপাশে অনেক না দেখুন, এই ইম্পিরিয়াল মলে যে চলছে এটা কিন্তু একটা প্রচলিত কথা কিন্তু শহরে। হ্যাঁ প্রচলিত কথা, কিন্তু পুলিশ এতদিন করেনি, এবং সেইভাবে হয়তো কেউ সাধারণ মানুষও তো এগিয়ে যায় না এটা। না, সাধারণ মানুষ তো যায় না, এটাই তো আমাদের মানে দুর্ভাগ্য। তো এটা একটা ঘটনা। দর্শকরা যারা যেটা বলতে চাইছেন, অনুভূতিরা বা লোক এখানে আছেন বা তাদের এনজিওর মাধ্যমে তারা কাজ করছে, যে মানুষকেও এগিয়ে আসতে হবে। এগুলো প্রতিরোধ করতে গেলে শুধু আমি পুলিশকে গালিগালাজ করলাম, পুলিশ করলো না, আমাদের চোখের সামনে ঘটনা ঘটছে, আমরা যদি প্রতিবাদী না, অনেকে বলবেন যে আপনি যে বলবে তার নিরাপত্তাটা কে দেখবে, এগুলো থাকে প্রশ্ন, কিন্তু এসব করতে হবে। আচ্ছা, আমি একটা কথা হ্যাঁ বলি। বলুন। আমি কোয়েশ্চেনটা আমার পুলিশ প্রশাসনের এক দুজনকে করেছিলাম যে আপনারা শুধু মেয়েদেরকেই কেন অ্যারেস্ট করলেন? না, এটা তো বড় প্রশ্ন। হ্যাঁ, 26টা মেয়েরা কেন arrest করলেন? মেয়েকে অ্যারেস্ট করলেন, আপনারা কেন একটাও ছেলেকে অ্যারেস্ট করলেন না? আজকে যদি এখান থেকে 2-4 জন যারা ভদ্র পুরুষের মুখোশ পরে আমাদের আশেপাশে ঘুরে বেড়াচ্ছেন, তাদের যদি মুখোশটা খুলতো, তাহলে হয়তো আরো 2টা মানুষ ওইখানে যাওয়া থেকে ভয় পেত। ওই ভয়টা তো ওরা পাচ্ছে না, তো আপনারা কেন অ্যারেস্ট করলেন না? তো এই যে আপনি কথাটা বললেন, আমি কিন্তু প্রশাসন থেকে এইটাই আমাকে ওরা উত্তর দিয়েছে যে আমরা তো কারোর ইনফরমেশনই ওখানে গেছি, ওরা কিন্তু ওই জায়গাতেও ইনফরমেশনটা দিয়ে দিয়েছে। তো এটাই কথা, আমরাই ঠিক না। সবার আগে মিডিল আমি একটা কথা হ্যাঁ, বলবো, বল। যদি ওরা জানতো তাহলে মেয়েগুলো তো মানে এখান থেকে সরে যেত। নিশ্চয়ই জানে না, এটা হয়তো আমি জানি না মিডিলে কোনো একটা কিছু হয়েছে, একটা আমরা যখন 7টা থেকে চলছে এখানের মধ্যে মানে মিডিয়া কাভারেজ পুলিশ, 7টা থেকে এত সময় 11টা অবধি, মানে আমরা তো পুরো মানে একটা আশা নিয়ে বসেছি যে আজকে যেখানে যারা যায় এই মুদ্রা এই জায়গাতে ওরা আজকে ধরা যাবে, কিন্তু না, দেখলাম লাস্টের দিন মেয়েরা এসেছে। তো এটাই কথা হলো, যদি জানতো ওরা
যেখানে আসবে পুলিশ, তাহলে তো নিশ্চয়ই ওরাই সরে যেত। আমার তো এখন পর্যন্ত মনে হচ্ছে যেটা অলকা, যে বাচ্চারা আমি বলছি, আমার যেটা মনে হচ্ছে এখন পর্যন্ত আমরা কিন্তু ওনারের নাম আমরা সবাই জানি ওনারকে, Okay? কিন্তু হ্যাঁ। কিন্তু অফিসিয়ালি আমরা এখনো কেউ জানি না না। এইটাতে ব্যবসাতে না চলছে। ওনারের নামটা জানারও কি প্রয়োজন আছে? আছে একদম আছে, আছে। একদম, আমি একদম। ঘর ভাড়া দিয়েছি, আমি কাকে ঘর ভাড়া আচ্ছা, দিয়েছি? আমি মিডিল একটা চন্দ্রের হুম। কথা বলছি। আজকে দেখুন জেনারেল যারা পার্লার করে এরা কিন্তু বছরের পর বছর দেখো ব্যবসা করে কিন্তু উঠতে পারে না, কিন্তু যেহেতু স্পা সেন্টার খোলা মাত্রই ওরা মাসখানিক যায় না, ওদের কাছে এত অ্যাসেট এত সম্পত্তি কোথায় থেকে আসে, ওরা মানে দিনরাত মানে আমার চোখের সামনে কিছু এরকম ঘটনা আছে যারা মানে এরা মানে রাত্রে রাত্রে মানে হয়ে গেছে। তো নিশ্চয়ই মানে শহরের বড় বড় ব্যবসায়ীরা বা বড় বড় হাত আছে ওদের পিছনে, ওই জন্য মানে প্রশাসনের সামনে ওরা আসছে না, মেইন যারা মালিক বা যারা ওনার বা যারা এখানে গিয়ে নিজের মানে কাজ করছেন সামনে আসছেন না, খারাপই লাগছে। আচ্ছা একটা প্রশ্ন আমি আনছি এখানে। আচ্ছা আগে আমরা দেখতাম যে বিউটি পার্লারগুলোর সামনে মহিলাদের ভিড় থাকতো, আজ থেকে 5-7 বছর আগে। এখন সেই দৃশ্যটা দেখা যায় না। তার মানে ভদ্র ঘরের বা যারা তারা কি এখন বিউটি পার্লারে বেশি যেতে চাইছেন না, বদনামি হওয়ার ভয়, এরকম কি কিছু না, আছে? আমি এটা মিডিলে বলি, আজকাল বিউটি পার্লার মানে কি হয়েছে, কয়েকটা পার্ট হয়ে গেছে, স্পা সেলুন যাই হোক এটা। কিন্তু এখন দেখেছি, এটা আমি পজিটিভ বলবো, প্রায় মেয়েরা এখন ঘরে নিজের মেকআপটা নিজে করে নেয়, নিজের কাজটা অনেকে নিজে করে নেয়, টুকটাক যে কাজ আছে বা পার্লার অনেক বেশি হয়ে গেছে, সেগমেন্টে ভাগ হয়ে গেছে। হ্যাঁ অনেকটা ভাগ হয়ে গেছে। যেমন আমি নাম বলছি না, আমি বুঝবো কি ভালো করে কোনটা প্রকৃত পার্লার কোনটা পার্লার নয়, আমি বুঝবো কি? এটা তো একটা আজকের দিনে কোয়েশ্চেন মার্ক। তবে আমার যতটুকু মনে হয় যেখানে স্পা লেখা আছে এটা একটা আমার মনে হয় কোয়েশ্চেন, এবং পুলিশকে বা পুলিশের যে গুপ্তচররা আছে বা আমাদের মতন এনজিও কেও যদি প্রশাসন এটার মধ্যে ইনভলভ করে, না আমাদের শহরের মানুষের প্রচুর ইনভলভ আছে দেখে তো এগুলো চলছে। এক্স্যাক্টলি আমি এটাই বলতে চাইছি যে এতক্ষণ থেকে আজকে কালকে রাত্রে ঘটনাটা ঘটেছে, এখন পর্যন্ত আমরা ওনারের নাম জানলাম না, এখন পর্যন্ত আমরা একজন কাস্টমারের, আমি দোকান খুলে বসেছি, আমার কাছে তো কেউ এসে কিনেছে। তো এই যারা কিনেছে, যে মেয়েদেরকে আমি বলবো, এখানে অনেক মেয়ে হয়তো বা ভিকটিম, অনেক মেয়ে হয়তো বা ব্ল্যাকমেলিং এর শিকার হয়ে এসেছে, অনেক মেয়ে হয়তো বা অসহায় বাধ্য হয়ে এই কাজ করছে, ওদেরকে আমরা অ্যারেস্ট করে নিয়েছি। কিন্তু যারা টাকা দিয়ে ফুর্তি করতে এসেছে এবং সমাজের মুখোশ পরে ওই মেয়েদেরকে যা ইচ্ছা তা গালিগালাজ করবে, তাদের নাম কিন্তু সামনে আসছে সামনে আসছে এবং মালিক এবং আমাদের যে মলের যে কর্তৃপক্ষ আছে তাদেরকেও সামনে আনা দরকার। আর অ্যাকচুয়ালি স্পা সেন্টার দেখা যায়, কয়েকদিন আগে আমাদের আশ্বাস থেকে একটা স্পা সেন্টার রিলেটেড একটা কেস দেখেছি, একটা বাচ্চা মেয়ে 15 বছরের। খারাপ লাগে যে এত বাচ্চা মেয়েদেরকে নিয়ে এরকম জঘন্য কাজ করাচ্ছে, মানে প্রশাসনের কাছে আমরা আরেকটা কথা অনেকে বলছেন, যদি প্রকাশ্যে বলছেন না, যে দেখুন শিলচর তখন একটা ছোট শহর নয়, বড় হচ্ছে আস্তে আস্তে। তো বড় বড় শহরে তো এগুলো হয়, শিলচরে একটু একটু হলে কি হবে, তাহলে চিৎকার করা কি আছে? দেখুন শিলচর হলো শহর তো স্মার্ট হতে হবে। স্মার্ট, তাহলে তো ইন্ডিয়াকেও স্মার্ট হতে হবে, ব্যাংককের মতো, অ্যামস্টারডামের মতো। তো এটা বললে হয় না। শিলচর হলো সংস্কৃতির শহর, কবির শহর, শক্তিপদ ব্রহ্মচারীর জন্মভূমি। তো আমার মনে হয় শিলচরটা কবির শহরই থাক না, স্মার্ট না হয় কবিতার দিকে হলো, সংস্কৃতির দিকে হলো, অন্যদিকে হলো, এই ভাষার দিকে এগিয়ে গেলাম। আমরা এমন একটা শহরে আমরা গর্ববোধ করি যেখানে আমরা ভাষার জন্য রক্ত দিতে পারি। তো স্মার্ট শহর তো অনেক আছে, ওইদিকে। একটা প্রশ্ন মনে উঠছে, এই যে পার্লার গুলো যে তৈরি হচ্ছে, স্পা পার্লার যেগুলো আছে, এগুলো তো সাপ্তাহিক একটা মনিটরিং তো পুলিশ বা এই বিভাগ থেকে করা যেতে পারে, এটা তো করা যেতে পারে, একদম করা যেতে পারে। এনজিওদেরকে ওই দায়িত্ব দেওয়া যেতে পারে। যদি আমাদেরকে দেখুন, আজকে আমরা হঠাৎ করে কোনো এটা ঠিক সব করলে বন্ধ হয়ে যাবে সব। হ্যাঁ না, যেগুলো পার্লারে এসে মানে দুর্নীতি চলছে, এগুলো তো বন্ধ হবে গিয়ে। এটলিস্ট তার 2025 থেকে যে তার লাইসেন্স নেই, এটা তো এটলিস্ট উইদাউট লাইসেন্স তো সে এটা করতে পারতো না, যেগুলো জিনিস তো এটলিস্ট ধরা পড়তো না। কালকে মানে ঘটনা পুলিশকে আমরা ধন্যবাদ জানাই, এত সুন্দর একটা উদ্যোগ নেওয়া। হয়তো দেরি হয়েছে, অনেক আগে করাটাই ঠিক ছিল, কিন্তু যেহেতু জিনিসটা যদি পুরো ঘুরোতে গিয়ে যদি শেষ হয়, এটাই আমার মানে প্রশাসনের কাছে মানে বিষয়টা শেষ হয়। একটা ধরুন দুটো পার্লারে হলো, রেড হলো, 25 জনকে ধরা হলো, আরেকটা কাল ধরলো 10 জন, আর চলতেই থাকলো। তারপর আবার এই পার্লারটা খুলে গেল কয়েকদিন পরে, আবার সে কি, তাহলে তো কোনো লাভ হবে না। তো দর্শক, আমরা আলোচনা শেষ পর্যায়ে এসে বুঝেছি। এবার মনোজিতের কাছে একটা জানতে চাইবো একটা বিষয়, যে আপনারা যারা এনজিও করছেন, এখানে আছেন, তো আপনারা এই বিষয়ে ভবিষ্যতে কি করা উচিত? এটা নিয়ে কি মানুষকে সচেতন করা, বা পুলিশের সঙ্গে সহযোগিতা করা, বা বিভিন্ন পার্লারে নজরদারি রাখা, এইসব বিষয়ে আপনার কি সক্রিয় কোনো ভূমিকা নেবেন আগামীতে?
দেখুন, আমরা অলরেডি সাইবার ক্রাইম নিয়ে স্কুল কলেজে গিয়ে অ্যাওয়ারনেস করে থাকি, এবং কোনো মেয়েরা যদি প্রবলেমে পড়ে, যেমন ব্ল্যাকমেলিং হয়, তো তারা আমাদের কাছে আসলে আমরা তাদেরকে যথাসাধ্য আমরা তাদেরকে সাহায্য করি। আমরা তাদেরকে ওই প্রবলেম থেকে, এবং রিসেন্টলিও আমরা একটা ছেলেকে ব্যাঙ্গালোর থেকে এনে অ্যারেস্ট করিয়েছি, মেয়েটাকে হিউম্যান ট্রাফিকিংয়ে নিয়ে যাচ্ছিল। যাই হোক, তো এক্ষেত্রে আমরা আগামীতে একটা মিটিং রাখবো, এবং আশ্বাস থেকে হয়তো বা স্পা এবং পার্লার, বা শুধু স্পা পার্লার না, সন্দেহজনক যদি কোনো বাড়ি থাকে, কারণ আজকাল তো বাড়িতেও এই ঘটনাগুলো ঘটছে, তো আমরা আগামীতে হয়তো বা আমরা এই ইস্যুতে নিব। তবে এটার জন্য প্রশাসনের সাথে মিলে কাজটা করতে হবে, তবে প্রশাসন যদি আমাদেরকে এটাতে করতে অ্যালাউ করে। আচ্ছা, শেষটা প্রশ্ন আমি করে দেবো। একটা আমার কাছে একটা আমি একটা ফেসবুক একটা করেছিলাম আজকে, তো সেখানে একজন কমেন্ট করছেন যে রিক্রুট থেকে শুরু করে মেডিকেল অবধি কম্পিউটারের মাধ্যমে মেয়েদের বিভিন্ন চাকরি দেওয়ার কথা বলে প্রলোভিত করা হয় এবং ব্ল্যাকমেল করা হচ্ছে। তো এই ঘটনাটা আমি এখনো একটা ভেতরে যাইনি আমি, তো এরকম কোনো খবর কি আপনাদের কাছে আছে? তো অহরহ হচ্ছে। আজকে আমি একটা কেস নিয়ে সারাদিন থানায় ছিলাম। ঘটনাটা ঘটেছে, একটা মেয়েকে একটা মোবাইলে একটা লিঙ্ক এসেছে, মেয়েটার লিঙ্ক ওপেন করেছে, মেয়েটার সব কন্ট্যাক্ট এভরিথিং ওই মানুষটার কাছে চলে গেছে। মানুষটা নয়ডাতে থাকে। ওইখান থেকে ও মেয়েটার ফটো এআই দিয়ে বানিয়েছে, পোর্ন ভিডিও বানিয়েছে, বানিয়ে অলরেডি ইনস্টাগ্রামে ছেড়ে দিয়েছে। এবং এখন ওর আরও যারা ওর বন্ধু বান্ধব রিলেটিভ যে মেয়েরা আছে, তাদেরকে বলছে যে তোমরাও আমার সাথে আমাকে টাকা দাও, এই করো, না হলে আমরা এরকম করবো। তো এটা চাকরি দেওয়ার নাম করে দেহ ব্যবসাতে নিয়ে যাওয়া, এটা তো একদম না, আমি বলবো যে প্রতিটি মেয়েদেরকে আমাদের একটা মেসেজ দেওয়া দরকার, যাতে নিজের চোখ কান খোলা রেখে, এখন সব মেয়েরাই বুঝে, কিন্তু ওই জিনিস থেকে, ফেক জিনিস থেকে নিজেকে একটু বুঝে শুনে পা দিতে, এটা প্রতিটি মেয়েকে বলবো, যারা এখন ইয়ং জেনারেশন, নতুন প্রজন্মের মেয়েগুলিকে। তো যদি নিজে বুঝে কিছু, তাহলে হয়তো কিছু বিপদ থেকে ওরা নিজের রক্ষা পাবে। কোন জিনিস খারাপ, কোন জিনিস ভালো, এটা ওরা বুঝতে পারবে। অনেক ধন্যবাদ আপনাদের দুজনকে। আপনারা একটা এমন একটা সময় আপনারা আমাদের স্টুডিওতে এসেছেন এবং আপনাদের মূল্যবান কথাগুলো বলেছেন। শ্যামলার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ আপনাদের।